ঘড়ির কাঁটায় দুপুর 2টো বাজে। শেহরাজরা সেই সকালে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে, এখনো ফেরেনি। সুমু বিষণ্ণ মনে ছাদে দাঁড়িয়েছে, দৃষ্টি তার বাড়ির গেটের দিকে। হাসি বেগম অনেকবার এসে ডেকে গেছেন। শীতকাল হলেও দুপুরে তেজ একটু বেশি থাকে। দুপুরে খেয়ে সকলে ভাত ঘুম দিচ্ছে। সুমুর দুপুরবেলায় ঘুম আসে না। গেটের দিক থেকে চোখ সরিয়ে দূরে গেছে মগডালের উপর বসা পাখি দুটোর দিকে চোখ গেল সুমুর। পাখি দুটি হয়তো প্রেম করছে, নয়তো একজন আরেকজনের মাথা নিয়ে বুকের সাথে মিশিয়ে অপরজনকে আগলে রাখবে কেন? আগলে রেখেছে, হ্যাঁ সত্যি তো আগলে রেখেছে। নিজের মনকে প্রশ্ন করে নিজেই নিজের মনের প্রশ্নের উত্তর দিল সুমু। আবারও তার মনে নতুন প্রশ্ন জাগলো, বিড়বিড়িয়ে বলল, আচ্ছা, আমাকে কি কেউ কোনোদিনও আগলে রাখবে, ভালোবাসবে? আচ্ছা, কেউ কি কোনোদিনও এক আকাশ সমপরিমাণ ভালোবাসা নিয়ে আমার সামনে আসবে? কে আসবে? খান সাহেব? নামটা বলে আফসোসের সাথে হাসলো সুমু, সাথে বুক ফেটে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আবারও বলল, কি যোগ্যতা আছে আমার তাকে নিয়ে স্বপ্ন দেখার? কোথায় কোথায় সে আর কোথায় আমি? চাঁদকে দূর থেকেই দেখতে হয়, তাকে ধরতে চাও মরীচিকা ছাড়া কিছুই না। খান সাহেবও আমার কাছে মরীচিকা, আমাকে কোনো দিক দিয়ে তার সাথে মানায় না। সে তো এক ফালি চাঁদের টুকরো, আর আমি। কথাটা শেষ করতে পারলো না সুমু। গাড়ির শব্দ কানে আসতে গেটের দিকে তাকালো সে। রাহিন ভাইয়ারা এসে গেছে, তার মানে খান সাহেবও এসেছে। কথাটা বলে দৌড়ে নিচে নামলো সুমু। রাহিনরা বাড়ির ভেতরে ঢুকলো। সুমু করিডোরে দাঁড়িয়ে দেখছে রাহিনও তার ফ্রেন্ডরা সবার জন্য গিফট নিয়ে এসেছে। ড্রয়িং রুমে কেউ নেই, সকলে ঘুমাচ্ছে। হাসি বেগম জেগেছিলেন রাহিনদের জন্য, তিনিও কিছুক্ষণ আগে সুমুকে বলে ঘুমাতে চলে গেছে। সুমু করিডোর ছেড়ে নিচে নেমে এলো। রাহিনের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তোমরা গোসল করে খেতে আসো, বাড়ির সকলে ঘুমাচ্ছে, আমি তোমাদের খাবার সার্ভ করে দিচ্ছি। রাহিন সুমুর দিকে তাকিয়ে হেসে বলল, তোকে আর কষ্ট করতে হবে না সুমু, আমরা খেয়ে এসেছি, তুই ওপরে যা, আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। সুমু আচ্ছা বলে চলে গেল। রাহিনরা রুমে চলে গেল। শেহরাজ নিজের রুমে এসে হাতের ঘড়ি খুলে টেবিলের উপর রাখলো। ফোনটা দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় মেসেজ দিয়ে গায়ে শার্ট খুলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। বেশ কিছু সময় পর মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, পরনে শুধু টাওয়েল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে ব্যস্ত হয়ে পড়লো। তখনই রুমের দরজায় নক পড়লো। শেহরাজ অনুমতি দিল রুমে ঢুকতে। সুমুর হাতে চায়ের কাপ। রুমে মাথা নিচু করে ঢুকলো সুমু। এখনো মাথা তুলে তাকায়নি সুমু। মাথা নিচু করে হেঁটে টেবিলের কাছে গিয়ে টেবিলের উপর চায়ের কাপটা রাখলো। মাথা তুলে তাকাতে তাকাতে বলল, আচ্ছা, এমন অসময়ে চা খায় কে বলুন তো? এই নিন আপনার চা। চোখ চরক গাছ সুমুর। মুখ হা হয়ে গেল। চোখের সামনে এমন দৃশ্য দেখবে কল্পনাও করেনি সুমু। ভিডিওতে দেখলেও লজ্জায় চোখ সরিয়ে নিত সুমু, কিন্তু আজ লজ্জায় মরি মরি অবস্থা সুমুর। চোখের সামনে তার খান সাহেব শুধু একটা টাওয়েল পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা পিঠের উপর বিন্দু বিন্দু পানির মুক্তাদানার মতো চিকচিক করছে। চুলগুলো কপালের উপর লেপ্টে আছে, তা দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। কতটা স্নিগ্ধ লাগছে দেখতে। পেশিবহুল হাতগুলো ফুলে আছে। আমাকে পর্যবেক্ষণ করা হয়ে গেলে আসতে পারো, আর যদি না হয়ে থাকে তাহলে সামনে এসো, বাকিটাও খুলে দিচ্ছি, ভালো করে পর্যবেক্ষণ করো। হঠাৎ শেহরাজের কণ্ঠে ধ্যান ভাঙল সুমুর। লজ্জায় আর তাকিয়ে থাকতে পারলো না। চোখ নামিয়ে নিয়ে অবাক হয়ে বলল, বাকিটাও খুলে দেবেন মানে? শেহরাজ আয়নার মধ্যে দিয়ে সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখলো। ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, আমি জানতাম তোমার মোটা মাথায় আমার এমন সোজা কথাটাও ঢুকবে না, তাই বলছি আমার সামনে এসো, খুলি দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে আমি বাকিটা বলতে কি বুঝিয়েছি। এই মুহূর্তে সুমুর মনে হচ্ছে কথাটা শোনার সাথে সাথে জমিন ফেটে চৌচির হয়ে গেল না কেন। তাহলে সুমু মাটির নিচে গিয়ে নিজেকে লুকাতো। ইস, কি লজ্জা! এই খান সাহেবটা এত অসভ্য, আগে জানলে কোনোদিনও ওনার সামনে আসতো না। কথাগুলো মনে মনে ভেবে ছুটে রুম থেকে বেরিয়ে গেল সুমু। শেহরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে হেসে বলল, এই অসময়ে চা খাওয়ার কারণে তুমি কি কোনোদিন বুঝবে সুইটহার্ট? তোমাকে এক পলক আলাদাভাবে দেখার পিপাসা এই চার মাধ্যমে মেটে আমার। সন্ধ্যায় ড্রয়িং রুমে সকলে উপস্থিত। আনোয়ার সাহেব, রিসাত সাহেব, শামীম সাহেব, ইফতিয়াক সাহেব, নয়ন। সকলে সোফায় বসে খোশ গল্পে মজেছে। মিনা বেগম, হাসি বেগম, খুশি বেগম সবার জন্য চা নাস্তা বানাচ্ছেন। সুমুরা সকলে মাইশার রুমে আড্ডা দিচ্ছে। শেহরাজরা সকলে নিচে নেমে এলো, হাতে সকলে শপিং ব্যাগ। রাহিন রাইফকে বলল, এই রাইফ, যা তো, বাকি সবাইকে ডেকে নিয়ে আয়। রাইফ দৌড়ে চলে গেল সুমুদের ডাকতে। সুমুরা আড্ডায় মেতেছে। তাদের টপিক ঘুরতে যাওয়া নেই। সকলে মিলে ঠিক করেছে কক্সবাজার যাবে। রাইফ রুমে এসে বলল, আপুরা, তোমরা সবাই নিচে চলো, রাহিম ভাইয়া ডাকছে। রাহিম ভাইয়া ও তার সব ফ্রেন্ডের হাতে শপিং ব্যাগ, মনে হয় সকলকে গিফট দেবে। চলো চলো, তাড়াতাড়ি নিচে চলো।
কথাটা বলে রাইফ আবারও দৌড়ে চলে গেল। মাইশারাও আর বসে থাকলো না, উঠে পা বাড়ালো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সুমুকে বাদে সকলে চলে যাচ্ছিল। সামিয়া সুমুকে বসে থাকতে দেখে বলল, সুমু আপু, তুমি বসে আছো কেন? নিচে যাবার না? সুমুর মনে পড়ে গেল দুপুরের কথা। সে বালিশে মাথা দিয়ে বলল। মাইশা সুমুর কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে বলল, ঘুম পাচ্ছে মানে? এই তো দিব্যি আমাদের সাথে আড্ডা দিলি, তখন তো তোর চোখে কোনো ঘুম ছিল না। যেই নিচে যাওয়ার কথা শুনলি অমনি ঘুম পেয়ে গেল। ব্যাপারটা কি বলতো? নিচে কেন যেতে চাইছিস না? সুমু বোকার মতো হেসে বলল, আসলে কি বলো তো আপু, ঘুম আমার তখনও পাচ্ছিল, কিন্তু তোমাদের বুঝতে দেইনি। তখন আড্ডা দিচ্ছিলাম, তাই ঘুমটা দু চোখের কাছে খুব একটা পাত্তা পাইনি। এখন তো আড্ডাটা ভেঙে গেছে আর ঘুমটাও সুযোগের অপেক্ষায় ছিল। আড্ডাটা ভেঙে যাওয়াতে ঘুমটাও পাত্তা পেয়ে গেল আর দুই চোখে এসে ভর করলো। এখন আর কোনোভাবেই আমি এই ঘুমকে ফেরাতে পারবো না। তোমরা যাও। কথাগুলো বলে চোখ বন্ধ করলো সুমু। মাইশা খুব ভালো করে বুঝতে পারছে এইসব সুমুর নিচে না যাবার বাহানা। মাইশার মাথায় একটা প্ল্যান আসলো। সে মুখে বলল, আচ্ছা সুমু, তাহলে তুই ঘুমা, আমরা যাই। মাইশা সকলকে নিয়ে রুমের বাহিরে গেল, কিন্তু নিচে গেল না। সকলকে নিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল। সুমু মাইশাদের চলে যেতে দেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠল। তখনই হুড়মুড়িয়ে মাইশারা রুমে ঢুকলো। নাজবিন বলল, সুমু আপু, তুমি নাকি ঘুমাও? এইটা তোমার ঘুম? বসে তাকিয়ে দেখে ঘুমাচ্ছ তুমি? আরে নাজমিন, বুঝিস না? আপু ট্রেন্ড বের করেছে, নতুন স্টাইলে ঘুমানোর ট্রেন্ড। সামিয়ার কথা শুনে সকলে হেসে উঠল। মাইশা বলল, ঘুম না, ঘোড়ার ডিম পেয়েছে ওর। রাইসা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। মুখে বলল, এত ঢং করার কি মানে? সুমু আপু, তোমার ঢং দেখলে বিরক্ত লাগে আমার। সবার কাছে ইম্পর্টেন্স পাওয়ার জন্য এসব ইচ্ছা করে করো তুমি, তাই না? ঠিক বলেছিস রাইসা, এইসবই ও ইচ্ছে করে করে যাতে সবাই ওকে দাম দেয়। যত সব ন্যাকামি। রাইসার ইফতিয়ার কথা শুনে সকলের মুখের হাসি নিভে গেল। মাইশা ইফতিয়া আর রাইসাকে ধমকে উঠে বলল, এইসব কি ধরনের ব্যবহার তোদের? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? কোনো ম্যানার্স শিখিসনি, তাই না? রাইসা বোনের ধমকে আর কোনো কথা বলল না। ইফতিয়া ভ্রু কুচকে বলল, সরি আপু, তবে এত ন্যাকামি দেখলে না গা জ্বলা যায়, তাই তখন আর ম্যানার্স ঠিক থাকে না। সুমু হাসছে ওদের দুজনার কথা শুনে, যেন ওদের দুজনার কথা শুনে খুব মজা লাগছে ওর। মুখে হাসি রেখে ইফতিয়ার উদ্দেশ্যে বলল, আমার ন্যাকামি দেখলে যদি তোর গা এতই চলে যায়, তাহলে দেখিস না আমার ন্যাকামি। আমি কি তোকে ইনভাইট করে নিয়ে আসি আমার ন্যাকামি দেখার জন্য? ইফতিয়া সুমুর দিকে তাকিয়ে বলল, শোন, চোখের সামনে ন্যাকামি করলে দাওয়াত দিতে আনতে হয় না, হ্যাঁ? সুমু আবারও হেসে বলল, তাহলে রাখিস কেন? তোর চোখ দুটো আমার দিকে, চোখ বন্ধ করে রাখতে পারিস না? আর রাইসা, তোর যখন এতই বিরক্ত লাগে, তাহলে তুইও তাকাস না আমার দিকে। তাহলে তো আর দেখতে হয় না আমার ঢং ন্যাকামি। আর শোন, ন্যাকামি ঢং মেয়েরাই তো করে, ছেলেরা না। আর আমি যেহেতু মেয়ে, আমি তো ন্যাকামি ঢং করবই। তোদের ইচ্ছা করলে তোরাও করতে পারিস। সুমুর কথা শুনে আর এক মিনিটও দাঁড়ালেন না। দুজনেই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। ওরা দুজন বেরিয়ে যেতে আবারও উচ্চস্বরে হেসে উঠল সুমুরা। মাইশা গিয়ে সুমুকে বেড থেকে টেনে নামালো। চারজনেই চলে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে অলরেডি সকলকে গিফট দেওয়া হয়ে গেছে। মাইশারা আসতে ওদের গিফট দিল রাহিন। আনোয়ার সাহেব বারবার করে বলেছেন এইসবের কোনো প্রয়োজন ছিল না। রাহিনের সব ফ্রেন্ডরা সকলের জন্য গিফট এনেছে। শেহরাজ পুরুষদের জন্য পাঞ্জাবি, মহিলাদের জন্য শাড়ি আর ছোটদের জন্য ড্রেস এনেছে। আইয়ুব সকলকে জুতা গিফট করেছে। এইভাবে এক একজনে এক একটা জিনিস গিফট করেছে। শেহরাজ সবাইকে গিফট দিলেও সুমুকে দেয়নি। আইয়ুব জিজ্ঞাসা করলে বলেছে, সুমুর কথা আমার মনে ছিল না, অন্য একদিন ওর জন্য নিয়ে আসবো। হাসি বেগম বারণ করেছে শেহরাজকে আর কিছু না কিনতে। আইয়ুবরা ঠোঁট টিপে হাসছে। ওরা খুব ভালো করে জানে শেহরাজ সবার জন্য গিফট আনতে ভুলে গেলেও সুমুর জন্য গিফট আনতে কিছুতে ভুলবে না। সুমু অভিমান হয়েছে খুব। সে তো নিচে আসতেই চাইছিল না। মাইশা পুরা জোর করে ওকে নিয়ে আসলো। এখানে না আসলে এত বড় অপদস্থ হতে হতো না তাকে। উনি সকলের জন্য আনলো আর আমার কথাটাই ভুলে গেল। যাবে নাই বা কেন? আমি কে যে আমার কথা ওনাকে মনে রাখতেই হবে? কথাগুলো মনে মনে বলে মুখে বলল, আমার কিছু লাগবে না, আমার নতুন ড্রেস অনেক আছে। শেহরাজ সুমুর দিকে তাকে একবার দেখে নিল এই অভিমান করা মুখটা। সুমুর মুখটা দেখে বড্ড হাসি পেল শেহরাজের। তবুও নিজেকে সংযত রেখে বলল, আঙ্কেল, আমি উপরে যাচ্ছি ফ্রেশ হতে। আনোয়ার সাহেব শেহরাজের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবা, যাও, ফ্রেশ হয়ে এসে ডিনার করে নাও, তারপর রুমে গিয়ে লাগেজ গুছিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল বেরোতে হবে তো তোমাদের সকলকে।
শেহরাজ মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আনোয়ার সাহেব সকলের উদ্দেশ্যে বললেন, সবাইকে রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নাও, কেউ আজ রাত জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আনোয়ার সাহেবের আদেশ পেয়ে সকলে যার যার রুমে চলে গেল গিফট রেখে আসতে। রাইসা আর ইফতিয়া অনেক খুশি হয়েছে মনে মনে শেহরাজ সুমুকে গিফট দেয়নি বলে। দুজনেই সুমুর সামনে দিয়ে হেসে হেসে যেতে ইফতিয়া বলল, এই রাইসা, জানিস এই ড্রেসটা আমার জীবনের সব থেকে প্রিয় ড্রেস, এটা আমি যত্ন করে তুলে রাখবো। কথাটা বলে ইফতিয়া শপিং ব্যাগের উপরে চুমু খেলো। আমার ক্রাশ শেহরাজ খানের দেওয়া ড্রেস, আমি তো কাল কক্সবাজারে এইটাই পরে যাব। এই ইফতিয়া আপু, কাল তুমি আমাকে অনেক পিক তুলে দেবে কেমন? আমি সেই সব পিকস সোশ্যাল মিডিয়ায় আপলোড দেব। ইয়েস। কথাগুলো বলে দুজনে হাসতে হাসতে উপরে চলে গেল। সুমুকে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব সুমুর কাছে এসে মাথায় হাত রেখে বললেন, ছেলেটা অনেক বিজি মামনি, তাই হয়তো ভুলে গেছে। তুমি মন খারাপ করো না, কক্সবাজার থেকে ঘুরে আসো, তোমাকে আমি নতুন ড্রেস কিনে দেব। সুমু আনোয়ার সাহেবের কথায় মুচকি হেসে বলল, আমি মন খারাপ করিনি মামা, আমার সত্যি নতুন ড্রেস লাগবে না। আনোয়ার সাহেব সুমুর কথা শুনে আলতো হেসে বললেন, তুমি অনেক লক্ষ্মী মেয়ে মামনি, যাও খেয়ে শুয়ে পড়ো। আনোয়ার সাহেব চলে গেলেন। সুমু রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিল, তখনই সামনে এসে দাঁড়ালো লামিয়া। মুখে তার তৃপ্তির হাসি, মুখ দিয়ে চবর্গীয় শব্দ করে বলল, কিছু জ্বলছে মনে হচ্ছে। এই সুমু, তুমি কি পোড়া পোড়া একটা স্মেল পাচ্ছ না? আমি পাচ্ছি জানো, আমার কোনোদিনও পোড়া গন্ধ ভালো লাগতো না জানো, কিন্তু আজ এই তোমার মন পোড়া গন্ধটা আমার খুব ভালো লাগছে। ইচ্ছা করছে পারফিউম বানিয়ে রোজ ইউজ করি। তোমার জন্য খুব কষ্ট হচ্ছে সুমু, যার জন্য তোমার এত বিদ্রোহ, সেই তোমার জন্য গিফট আনতে ভুলে গেল। দিস ইজ নট ফেয়ার। তোমার খান সাহেব সত্যি তোমাকে ভুলে গেল। এরপরেও এত বড় কথা কোন মুখ দিয়ে বলো তুমি? সুমু লামিয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকালো, ঠোঁটে আলতো হাসি বুলিয়ে বলল, সুমুর ভালোবাসা এত সস্তা না যে সামান্য একটা গিফটের জন্য সেই ভালোবাসা শেষ হয়ে যাবে। সে সুমুর খান সাহেব ছিল, আছে আর সারা জীবন থাকবে। লামিয়া মুহূর্তে রেগে গেল, সুমুর দিকে চোখ রাঙিয়ে বলল, এত বড় কথা বলার মুখ আছে তোমার? সুমু আবারও হেসে বলল, যেই মুখ দিয়ে আগে বলতাম সেই মুখ দিয়েই বলছি। আর আমি মনে করি কিছু কিছু মানুষের সাথে কথা বলা, তর্ক করা, প্রতিযোগিতা করাটাও লজ্জার ব্যাপার। লামিয়ার দিকে আঙ্গুল তাক করে আবারও বলল, যেমন তুমি, ইউ নো হোয়াট লামিয়া, মূর্খের সাথে তর্ক করাটা বোকামি। তাই আমি তোমার মতো মূর্খের সাথে তর্কে যেতে চাই না। কথাগুলো বলে চলে যাচ্ছিল সুমু, পেছন থেকে লামিয়া বলল, তুমি অনেক অহংকারী একটা মেয়ে সুমু। লামিয়ার কথাটায় সুমু দাঁড়িয়ে পড়ল, ঘুরে তাকালো লামিয়ার দিকে, ঠোঁটে হাসি রেখে বলল, শেহরাজ খানের মতো একটা মানুষকে ভালোবাসি, একটু অহংকারী না হলে চলবে বলো? খান সাহেবকে ভালোবাসাটাই আমার অহংকার। কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল সুমু। লামিয়া দাঁড়িয়ে রাগে ফুঁসছে, বিড়বিড়িয়ে বলল, তোমার এই অহংকার যদি আমি ভেঙে গুড়িয়ে দিতে না পারি, তাহলে আমার নাম লামিয়া চৌধুরী না। সকলে ডিনার শেষ করে লাগেজ গুছাতে চলে গেছে। সুমুর মন একটু খারাপ, সকলকে যোগ্য জবাব দিল। দিন শেষে আমি তো মানুষ, আমার খারাপ লাগে তো, কষ্ট হয় তো। কথাগুলো ভাবছে আর লাগেজ প্যাক করছে সুমু। যাবার বিন্দু মাত্র ইচ্ছা নেই, তবুও যাচ্ছে, কারণ এতগুলো শাকচুন্নির মাঝে তার সাদাসিধে নিষ্পাপ খান সাহেবকে ছেড়ে দিতে পারে না সুমু। লাগেজ প্যাক করছে আর ফোনের দিকে বারবার তাকাচ্ছে সুমু। ঘড়ির কাঁটায় রাত 10টা। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত মানুষটা টেক্সট করেনি সুমুকে। সুমু অপেক্ষা করছে তার মেসেজের। হঠাৎ ফোনে টং করে শব্দ হলো, খুশিতে চকচক করে উঠল সুমুর মুখ। মেসেজটা আর পড়ে দেখার প্রয়োজন মনে করলো না সুমু। ফোনটা হাতে নিয়ে দৌড়ে চলে গেল রান্নাঘরে। বেশি করে দুধ দিয়ে দারুণ এক কাপ চা বানালো সুমু। চায়ের কাপটা হাতে নিয়ে ছুটলো কাঙ্ক্ষিত রুমটার সামনে। শেহরাজের পারমিশন পেয়ে রুমে ঢুকলো সুমু। চায়ের কাপটা টেবিলের উপর রেখে চলে আসতে নিল, তখনই শেহরাজ ডাক দিল। সুমু, পা থমকে গেল সুমুর। মুখ দিয়ে অস্পষ্ট হুঁ বলল। শেহরাজ ডিভান থেকে উঠে দাঁড়ালো, আলমারি থেকে একটা প্যাকেট বের করে সুমুর পিছে এসে দাঁড়ালো। প্যাকেটটা সুমুর সামনে বাড়িয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ সুমু। সুমু প্যাকেটটা না নিয়ে ঘুরে দাঁড়ালো, তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। শেহরাজ চোখ দিয়ে ইশারা করলো প্যাকেটটার দিকে। ইশারার সাথে সুমুও তাকালো প্যাকেটটার দিকে। আনমনেই হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিল, মাথা নিচু করে প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। শেহরাজ বুঝতে পারলো সুমু নিজের মধ্যে নিয়ে, হাত দিয়ে তুড়ি মারলো সুমুর মুখের সামনে। হুঁশ ফিরল সুমুর। একবার প্যাকেটটার দিকে তো একবার শেহরাজের দিকে তাকালো। শেহরাজ এখনো সুমুর দিকেই তাকিয়ে আছে, অপেক্ষা করছে সুমুর প্রশ্নের। শেহরাজের অপেক্ষা সমাপ্তি ঘটিয়ে সুমু প্রশ্ন করল, আপনি আমার জন্য গিফট এনেছেন, তাহলে তখন সবার সামনে কেন দেননি? শেহরাজ দুই হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো, ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, কারণ তুমি স্পেশাল।
সুমু এমন উত্তরের আশা কল্পনাতেও করেনি। অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ সুমুর অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কোনো মতে নিজের হাসিটাকে চেপে বলল, মুখে মশা ঢুকে যাবে তো সুমু। সুমু চটজলদি মাথা নামিয়ে বলল, স্পেশাল? খুব স্পেশাল। কিন্তু কেন? কারণ তুমি আমাকে রোজ খুব ভালো চা কফি বানিয়ে দাও। আমার খেয়াল রাখো, যখনই বলি তখনই চা কফি খাবার নিয়ে আসো। তাহলে কি তুমি আমার কাছে স্পেশাল নাও বলো? সুমু ভ্রু কুচকে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। মানুষটার একটা কথায় কতটা আশা দেখালো সে। কিন্তু এ কি উত্তর দিল উনি? এই সবের জন্য আমি তার কাছে স্পেশাল? হ্যাঁ ঠিকই তো। তাছাড়া আর কি, অন্য কোনোভাবে আমি কেন তার স্পেশাল হব? চা কফির দিক দিয়ে স্পেশাল হতে পেরেছি, এটাই অনেক। মনে মনে কথাগুলো ভেবে মুখে বলল, ও আচ্ছা। কেন সুমু, তুমি কি ভেবেছিলে? না কিছু না, গিফটটার জন্য আপনাকে ধন্যবাদ। আমি তাহলে এখন রুমে যাই। শেহরাজ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, যাও, আর ড্রেসটা পছন্দ হয়েছে কিনা জানিও। আচ্ছা বলে চলে গেল সুমু। তার খান সাহেব তাকে ভোলেনি, মনে করে ঠিকই তার জন্য গিফট এনেছে। কথাটা বিড়বিড়িয়ে বলে রুমে গিয়ে খুশি মনে গিফটটা দেখলো সুমু। একটা সুন্দর গর্জিয়াস কালো শাড়ি, তার সাথে ম্যাচিং অর্নামেন্ট। সুমু সবকিছু দেখে খুব অবাক হলো। শাড়িটা চোখ ধাঁধানো সুন্দর, যে কেউ দেখলে শাড়িটার প্রেমে পড়ে যাবে। ঠিক যেমন যে কোনো মেয়ে ওনাকে দেখলে প্রেমে পড়ে যাবে, ঠিক তেমনি যে কোনো মেয়ে ওনার দেওয়া এই শাড়িটা দেখলে এই শাড়িটার প্রেমে পড়ে যাবে। শাড়িটা ঠিক খান সাহেবের মতোই সুন্দর। মানুষটা দেখতে যতটা সুন্দর, মানুষটার পছন্দটাও ঠিক ততটাই সুন্দর। সুমু শাড়িটা গায়ের উপর দিয়ে আয়নায় একবার দেখে নিল নিজেকে। বলিউড নায়িকা ভেবে আয়নার সামনে অ্যাক্টিং করতে লাগলো। তারপর ফোনটা হাতে নিয়ে মেসেজ করলো কাঙ্ক্ষিত মানুষটিকে। ইফতিয়া আর খুশি বেগম রুমে বসে আছে। ইফতিয়া খুশিতে উন্মাদ হয়ে আছে, বারবার শেহরাজের দেওয়া ড্রেসটা দেখছে। খুশি বেগম মেয়ের কর্মে বিরক্ত হয়ে বললেন, এটা সাধারণ ড্রেস, এতবার করে দেখার কি আছে? ইফতিয়া আয়নায় তাকিয়ে বলল, এটা সাধারণ ড্রেস না আম্মু, এটা আমার লাইফের সব থেকে প্রিয় ড্রেস। আম্মু তুমি দেখলি শেহরাজের সমকে কিভাবে সবার সামনে অপমান করলো? খুশি বেগম ভ্রু কুচকে তাকালেন মেয়ের দিকে, বললেন, অপমান? হ্যাঁ আম্মু, অপমান। দেখলে না কেমন সবার জন্য গিফট আনলো, শুধু সুমো বাদে। খুশি বেগম মেয়ের বোকা বোকা কথা শুনে রেগে গেলেন। দাঁতে দাঁত চেপে বললেন, বোকামিটা কম করে মাথাটা একটু খাটা। তুই শিওর হলি কি করে শেহরাজ সুমুর জন্য কিছু আনেনি? ইফতিয়া আয়না থেকে চোখ সরিয়ে নিজের মায়ের দিকে তাকালো। কথাটা না বুঝার ভঙ্গিতে বলল, মানে তুমি কি বলতে চাইছো আম্মু? খুশি বেগম মেয়েকে ডেকে পাশে বসালেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তুই বুকা ইফতিয়া, তাই শেহরাজের মতো চতুর ছেলের চালাকি ধরতে পারিসনি। তোর ভুল ধারণা যে শেহরাজ সুমুকে কিছু দেয়নি। দেখ, হয়তো আলাদাভাবে অবশ্যই কিছু দিয়েছে, আর সেই জিনিসটা হয়তো তোদের দেওয়া জিনিসের থেকেও এক্সপেন্সিভ। ইফতিয়া খুশি বেগমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মুখে রা পর্যন্ত কাটলো না। খুশি বেগম আবারও বললেন, কক্সবাজারে থাকাকালীন ওদের দুজনের দিকে 24 ঘন্টা নজর রাখবি, আর সব আপডেট টাইম টু টাইম আমাকে দিবি। ভোরের আলো এখনো ফুটেনি, চারিপাশ কুয়াশায় ঢেকে আছে। সকলে উঠে রেডি হয়ে গেছে। সবাই কাল শেহরাজের দেওয়া ড্রেস পরেছে। সকলে অলরেডি ড্রয়িং রুমে চলে এসেছে। মিনা বেগমরা সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। না খাইয়ে কাউকে ছাড়বেন না তারা। বাড়ির বড়রা কেউ যাবে না। আনোয়ার সাহেব বলেছেন ছোটদের আনন্দের মধ্যে তারা ঢুকতে চায় না, আর তাছাড়া সবাই চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, তাই বড়রা কেউ যাবে না। সকলে মিলে ঠিক করেছে গাড়িতে না বাসে যাবে। আনোয়ার সাহেব প্লেনে টিকিট কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ রাজি হয়নি। সকলে মিলে ঠিক করেছে বাসে নাচ গান আর আনন্দ করতে করতে যাবে। হাসি বেগম সকলের জন্য খাবার প্যাক করছে, সাথে দিয়ে দেবেন বলে। খুশি বেগম নিজেই দুই মেয়েকে বারবার বলেছে ওখানে গিয়ে যাতে সাবধানে থাকে। সকলে নিচে নেমে এসেছে। সুমু এখনো আসেনি। রাহিনরা সকলে হালকা নাস্তা করে বাসের কাছে দাঁড়িয়ে আছে। সুমু মাত্র নিচে নেমে এলো। পরনে তার গোলাপি কালারের চুড়িদার, চুড়িদারের উপরে গরম শীতের কাপড়। শেহরাজের দেওয়ার শাড়িটা পরেনি। সে শাড়িটা পরলে বাড়ির সবার প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে, তাই শাড়িটা অন্য একদিন পরবে বলে ঠিক করেছে। নিচে এসে হালকা নাস্তা করে বমির ওষুধ খেয়ে নিল সে। বাস সুমুর একদম সহ্য হয় না। হাসি বেগম আর শামীম সাহেব দুই মেয়েকে কাছে ডেকে আদর করলো, সাবধানে থাকার কথা বলল। সকলে একসাথে বাড়ির বাহিরে এলো। বাড়ির বড়দের থেকে বিদায় নিয়ে সকলে উঠে পড়লো বাসে। এক পাশে সব ছেলেরা, আরেক পাশে সব মেয়েরা বসেছে। শুধু মাইশা আর নয়ন একসাথে বসেছে। শেহরাজ আর আয়ুব একসাথে বসেছে। শেহরাজ এখানে বসেছে, সেখান থেকে সুমুকে স্পষ্ট দেখা যায়। গাড়ি ছাড়লে ভোর 5টা বাজে। আনোয়ার সাহেব ড্রাইভারকে বারবার বলেছেন সাবধানে গাড়ি ড্রাইভ করতে। গাড়ি ছাড়তে না ছাড়তে সকলের গান বাজনা শুরু হয়ে গেল। শেহরাজ তার প্রেয়সীকে দেখছে, যে এখন ঠোঁটে মুচকি হাসি রেখে সকলের হুল্লোড় উপভোগ করছে। সকলে কাশ্মীর গানে তালে তাল মিলিয়ে গান গাইছে। আইয়ুব, রাহিন, শারবাজ মাঝে মাঝে দাঁড়িয়ে ডান্স করছে। গাড়ি চলছে নিজ গতিতে। পুরো বাসে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। 15 ঘন্টা 28 মিনিটের রাস্তায় ওদের লেগেছে 17 ঘন্টা। রাস্তায় অনেকবার বাস থামিয়ে সকলে এটা ওটা খেয়েছে, ওয়াশরুমে গিয়েছে। আইয়ুব ভালো ভিউ পেলে গাড়ি থামিয়ে ভিডিও শ্যুট করেছে। এইভাবে আরও 1 ঘন্টা 30 মিনিট নষ্ট করেছে। সকলে খুব টায়ার্ড। আগে থেকে রিসোর্ট বুক করে রাখার জন্যে কারো খুব একটা অসুবিধা হয়নি। আজ আর কেউ বের হবে না। সকলে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিতে চলে গেল। কাল ভোরে উঠে সকলে সূর্যোদয় দেখতে যাবে বলে ঠিক করেছে। দুপুর পর্যন্ত সমুদ্র পাড়েই কাটাবে বলে ঠিক করেছে। অন্ধকার থাকতেই সকলে ঘুম থেকে উঠেছে। শীতে সবাই ঠকঠক করে কাঁপছে, তারপরেও সবাই সূর্যোদয় দেখতে যাবে। সকলে রেডি হচ্ছে। সুমুও ঠিক করেছে আজ শাড়িটা পরবে। শাড়িটা একা একা পরে নিল সে, কিন্তু কুচি ম্যানেজ করতে পারছে না। সামিয়া আর নাজমিন হেল্প করলো কুচি ধরতে। সামিয়া আর নাজমিন অনেকবার প্রশ্ন করেছে শাড়িটার ব্যাপারে, সুমু বলেনি, তাই দুজনও কুচি ধরতে চায়নি। সুমু সবটা বলার পর কুচি ধরে দিয়েছে। সুমু ওদের দুজনকে খুব বিশ্বাস করে, তাই নির্দ্বিধায় বলেছে ওদের। শাড়িটা পরে হালকা সেজে শাড়ির উপর লেডিস হুডি পরে নিল সুমু। বেরিয়ে পড়লো রুম থেকে। সকলে রিসোর্টের বাইরে দাঁড়িয়েছিল। সুমুকে দেখে সকলে অবাক। শেহরাজের নিঃশ্বাস আটকে গেছে, চোখের পলক পড়ছে না। সকলকে তাকিয়ে থাকতে দেখে সুমু লজ্জায় মুখ নামিয়ে নিল। আইয়ুব শেহরাজের কানের কাছে গিয়ে বলল, মেয়েরা হট হলে ছেলেরা জ্বলে যায়, তুই তো দেখছি জমে গেছিস। শেহরাজ বিরক্তির চোখে আইয়ুবের দিকে তাকিয়ে বলল, গরমে জমে গেছে আইয়ুবা। কথাটা বলে আবারও সুমুর দিকে তাকালো। আইয়ুব ঠোঁট টিপে হেসে বলল, আর তাকাস না ভাই, মেয়েটা লজ্জায় মরে যাচ্ছে। শেহরাজ আনমনেই বলল, আর ও যে প্রতিদিন আমাকে একটু একটু করে খুন করেছে, সেটা তোদের চোখে পড়লো না? আইয়ুব শেহরাজের চোখের সামনে হাত রাখলো। শেহরাজ বিরক্তির সাথে আইয়ুবের দিকে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।